বাকি মামলার নিষ্পত্তি শেষে নতুন বছরে দেশে ফিরবেন তারেক। জানালেন বিএনপি নেতারা রাজনৈতিক কারণে হেনস্থা হবে না কেউ। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নতুন নিবন্ধন 17 লাখ, বাদ পড়া 27 লাখের তথ্য সংগ্রহে লাগবে 6 মাস। দারিদ্র্য বিমোচন ও এলডিসি নিয়েও দেয়া হয়েছে ভুল বয়ান। ব্রিফিংয়ে শ্বেতপত্র কমিটি। অর্থনীতি সংস্কারে এখনো বাধার অভিযোগ। যে সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? থার্ড টার্মিনাল চালু হতে লাগবে আরো 1 বছর। 1.5 দশক পরিচালনার দায়িত্বে জাপান। খতিয়ে দেখা হবে প্রকল্পের দুর্নীতি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। বাকি মামলার নিষ্পত্তি শেষে নতুন বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির নেতা আমির খসরু। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ চাইলে পুনঃ তদন্তের আবেদন করতে পারেন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হয় 17টি মামলা। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও অর্থ পাচার সহ সারা দেশে মামলা হয় আরও অর্ধশত। 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বের সাথে শুরু হয় এসব মামলার বিচার কাজ। তাতে অধিকাংশ মামলায় নির্দোষ হিসেবে খালাস পান তারেক রহমান। রোববার সবশেষ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুক্তি মেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি। সোমবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বলেন, দ্রুত বাকি মামলা নিষ্পত্তি করে নতুন বছরে তারেক রহমানকে দেশে ফেরাতে চায় বিএনপি। বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে নেতৃত্বে, যার নেতৃত্বে সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিতে আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। এর আগে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ যদি ক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে পুনঃ তদন্তের আবেদন করতে পারেন। উল্লেখ করেন, গ্রেনেড হামলার পেছনে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। আইনজীবীরা জানান, এখনো 4টি মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে দেশের কয়েকটি স্থানে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। তাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাননীয় চেয়ারম্যান, অনেক সুন্দরভাবে আমরা উত্তরটি পেয়ে গেলাম। এরপরে খুলনার পক্ষ থেকে আপনার পরিচয়, নাম দিয়ে বলেন। আমি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। মাননীয় চেয়ারম্যান, রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা আপনি দিয়েছেন, মাইক সামনে নেন আর মুখের সামনে নেন। ইফতেখার সাহেব, একটা মিনিট, নজরুল ইসলাম খান সাহেব কিছু বলতে চাইছেন। তুমি 25 নম্বরটা যদি দেখো একটু, শেষের দিকে বলা আছে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। এদিকে সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা এবারে চলে যাব সেখানে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছিল প্রায় 4 মাস সময় ছিল মাননীয় বিচারের মধ্যে। কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল
অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌভাগ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড়, তারপর একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রেন ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটে নাই তাহলে সত্য বলা হবে, ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। আমি মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছি এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিং এর বক্তব্য। শব্দ কিছু আরো কম বেশি হতে পারে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করতে পারি। একজন করে আপনি শুরুতেই বলছিলেন যে এটা আমি একটু জাস্ট ক্লিয়ার হওয়ার যে বিভিন্ন মিডিয়া বলতে কি আপনি বাংলাদেশের মিডিয়া বুঝিয়েছেন না অন্য কোনো দেশের মিডিয়া বুঝিয়েছেন? না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আমার অনেকে অন্যান্য মিডিয়াতে সেটা। মাননীয় উপদেষ্টা, প্রশ্ন হচ্ছে কেন শুধু ভারতের মিডিয়াকে দুষছেন? কেন ভারত নামক যে রাষ্ট্র, তাদের রাজনীতিবিদ, আজকে মমতা ব্যানার্জিও একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেন বাংলাদেশে আসে। ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণেই বলছি না, কেবল মিডিয়ার উপরে দোষটা পাচ্ছি, নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থাটাকে শক্ত করার জন্য, শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। একজন ভারতের পক্ষ থেকে এই ব্রিফিং কেউ উপস্থিত ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি দল কিংবা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং মানুষ এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, সেটাও কি আপনাদের ব্রিফিং এ এসছে কিনা যে ভারত মানে ব্লাইন্ড হয়ে গেছে? না, আজকের ব্রিফিং এ নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলি ওইভাবে। আমি মিডিয়া সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। মাননীয় উপদেষ্টা, এদিকে আজকে তো মিডিয়া নিয়ে কথা হয়েছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি জেনেভা হিউম্যান রাইটস কাউন্সিলের যে আলোচনা, সেখানে কিন্তু এই যে ইন্ডিয়ান মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যে জিনিসগুলো আসছে তার একটা রিফ্লেকশন দেখি। আবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ, সেখানেও এক ধরনের রিপোর্টে এটা আছে এবং দেখা যাচ্ছে সর্ট অফ মিডিয়ার উপর বেস করে এক ধরনের এলিগেশন বা এক ধরনের পোর্ট্রেশন, এই বিষয়গুলো কি আজকে আপনারা তুলেছিলেন? ইউরোপ সহ ওয়েস্টার্ন এবং স্পেসিফিক্যালি এই বিষয়টা আমরা তুলিনি, এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দেশের সাথে তুলব। কারণ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্য দেশে সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ দিয়ে দেখেছি সেটা হলো যে ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরে তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি।
এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যে ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যেও আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আবার একজন, আচ্ছা জি বলেন। সেটা হচ্ছে যে আপনি তো কালকে একটা ভিডিও বোধহয় আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রোটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার মানে ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, যে এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি একটা প্রভোকেশন হিসেবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ, আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে, তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। স্যার দুটো বিষয়, একটা হলো স্যার যে আজকে ব্রিফিং এ চিন্ময় দাস যিনি ইসকনের ফর্মার নেতা ছিলেন, ওনার ব্যাপারে স্পেসিফিক্যালি ডিপ্লোম্যাটদের কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা একটা। আরেকটা, এই যে এই প্রচারণা বা প্রোপাগান্ডা যেটা চলছে গ্লোবালি, এইটার ব্যাপারে ডিপ্লোম্যাটদের কোনো করণীয় আছে কিনা বা কোনো রিকোয়েস্ট করেছেন কিনা? দেখুন, প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এরকম ঘটনা তো আগে করতে পারেনি তারা। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি, এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে, এটা নিয়ম। যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে, এবং আমি আশা করবো যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে। এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি যে তোমাদের যে মতামতটা, দু একজন উল্লেখও করেছেন, যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু, বিদেশি একজন রাষ্ট্র পশ্চিমে, এবং তার মিশন থেকে বলছিল যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা করি। উনি বললেন যে আমি তাকে বললাম যে না, আমি একটু সিকিউরিটি চাই না, আমি নর্মাল সিচুয়েশন ওখানে হাজির হতে চাই। একটু দু একটা পুলিশ ওখানে তারা জেনে গেছে এবং তারা একটু সিকিউরিটি দিয়েছিল, কিন্তু সে বললো যে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই, এবং সেখানে আমি দেখেছি যে সেই যে অনুষ্ঠানটা সেটাতে হিন্দু এবং মুসলিমের পার্টিসিপেট। আপনারা জানেন এটা, আপনাদের যে কারণ আমার মেয়ের বিয়েতে হিন্দু অতিথিরা এসেছে, এবং আমরা প্রচুর হিন্দুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই, তাদের সাথে একসাথে এনজয় করি, উপভোগ করি। ঠিক এই পিকচারটা উনি দিয়েছেন। আমি তখন তাকে রসিকতা হিসেবে বললাম যে প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর হেডকোয়ার্টার্স যে তোমার এই এক্সপিরিয়েন্স। সে বলছে ইয়েস আই ডু দ্যাট। আচ্ছা, এদিকে একটু। সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ধরুন যুক্ত ছিলাম সেখানে। আগামী বছরের 2 মার্চ প্রকাশ করা হবে হালনাগাদ ভোটার তালিকা। এই তালিকায় 17 লাখ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে, বাদ পড়েছে অন্তত 25 থেকে 27 লাখ। নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তো চূড়ান্ত তালিকা প্রকাশের পর যারা বাদ পড়েছে তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। দামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন নির্বাচন আওয়ামী সরকারের গত 3 মেয়াদে বিতর্কিত 3টি নির্বাচনের বৃত্ত থেকে বেরিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েই 24 নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে নতুন নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সিএসির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম কমিশন সভা। উপস্থিত ছিলেন 4 কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে।
প্রায় 2.5 ঘন্টার আলোচনা শেষে গণমাধ্যমে সভার বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী বছরের 2রা মার্চ ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত 17 লাখ নতুন ভোটার নিবন্ধন হয়েছে। তালিকায় অনেকেই বাদ পড়েছে, সেই সংখ্যাটা 25 থেকে 27 লাখ। বাদ পড়াদের তালিকায় যুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। 17 লাখ নাগরিকের মধ্যে 13 লাখের তথ্য নির্বাচন কমিশন 22 সালে সংগ্রহ করেছিল। বাকিরা নিজেরা নিবন্ধিত হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে 6 মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসি। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিতে 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিটি গঠন করা হয়েছে। সভায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়নি, তবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহ কমিশনকে জানানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। শাহিনুর ইসলাম সাগর, এখন, ঢাকা। দুদিন কাজ না করলে একজন ব্যক্তি দারিদ্র্য সীমার নিচে চলে আসবে, এমনই দারিদ্র্য বিমোচন ব্যবস্থা রেখে গেছে আওয়ামী সরকার। দালিলিক প্রমাণে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সকালে পরিকল্পনা কমিশনে ব্রিফিংয়ে কমিটি বলছে, এলডিসি উত্তরণ বিষয়েও ভুল বয়ান দেয়া হয়েছে। এখনও আর্থিক খাতের সংস্কারে বাধা সৃষ্টির অভিযোগ করে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনীতির উপর নির্ভর করছে রাষ্ট্র মেরামত। আতনিয়নের প্রতিবেদন। গত 15 বছরের আর্থিক খাতের দুর্নীতির দলিল একসঙ্গে চূড়ান্ত করল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয় 400 পৃষ্ঠার এই খসড়া। সোমবার ব্রিফিংয়ে শ্বেতপত্র কমিটি 23টি পরিচ্ছেদের বিস্তারিত তুলে ধরেন। কমিটি বলছে, 2009 থেকে 2024 জুন পর্যন্ত আওয়ামী সরকার যে উন্নয়নের বয়ান দিয়েছে সেখানে শুভঙ্করের ফাঁকি কতটা তাই যেন উঠে এসেছে শ্বেতপত্রের চূড়ান্ত খসড়ায়। দেশের দরিদ্র বিমোচন ব্যবস্থার এতটাই ক্ষতি করেছে দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকার, সেখানে দুদিন কেউ কাজ না করে তবে সেই ব্যক্তিও দরিদ্র সীমার নিচে চলে আসবে। যারা দরিদ্র সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে, তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তা দ্বিগুণ হয়ে যাবে। মেগা প্রকল্পের নামে মেট্রো রেল বা পদ্মা সেতু প্রকল্পে কিছুটা কাজ আসলেও ঋণের বোঝা বাড়িয়েছে বেশিরভাগ প্রকল্প। আর এসব অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ করা হয়েছে তা থেকে চুরি করা হয়েছে কয়েক গুণ। গত 15 বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে $24 বিলিয়ন পর্যন্ত, যা প্রায় 3 লাখ কোটি টাকার বেশি। শুধু বিনিয়োগে আওয়ামী সরকারের আমলে চুরি হয়েছে 40% পর্যন্ত। আর ব্যাংকিং খাতে ঋণ নিয়ে ফেরত না দেয়া যেন অনেকটাই স্বাভাবিক ছিল, যে কারণে কাগজে কলমে খেলাপি প্রায় 3 লাখ কোটি টাকা। আর সার্বিকভাবে এই ঋণের পরিমাণ 7 লাখ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। একই অবস্থা জ্বালানি খাতেও, সেখানে প্রতি $10 বিলিয়ন মধ্যে চুরি হয়েছে $3 বিলিয়ন। আর ক্যাপাসিটি চার্জের নামে যে বোঝা দাঁড়িয়েছে তা বয়ে যেতে হবে বেশ কয়েক বছর। সার্বিকভাবে গত 15 বছরে দেশের চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মনে করে শ্বেতপত্র কমিটি। এর সাথে জড়িত দেশের রাজনীতিবিদ, আমলা ও বিদেশি ব্যক্তিরাও। এমনকি এলডিসি উত্তরণের ফাঁদে ফেলে উন্নয়নের যে কথা বলা হয়েছে তার ভিতরে ছিল দুর্নীতি। আমরা নিশ্চিতভাবে এখন বলতে পারি আমাদের কাছে কিছু দালিলিক প্রমাণ, কিছু কারিগরি প্রমাণ, কিছু আমাদের কাছে মানুষ যা আমাদের বলেছেন তার ভিত্তিতে যে আমাদের সন্দেহাতীতভাবে আমরা এখন সন্দেহ প্রকাশ করতে পারি যে এর ভিতরে বড় ত্রুটি আছে, এবং এই ত্রুটিকে বের করে বাংলাদেশের উন্নয়নের প্রকৃত চিত্র বের করে সামনের দিনের উন্নয়নের পরিকল্পনা করতে। যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকার 4 মাসে কি করেছে এবং আগামী 6 মাস কি সংস্কার করবে, সেই সাথে আগামী 2 বছরের একটি পরিকল্পনা সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তারা।
সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে সেটা কিন্তু এখনো বিদ্যমান। যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি তার যদি একটা বড় ধরনের উন্নতির আশা আমরা করতে চাই তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে। বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি, তার পরিস্থিতি কি হবে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দ্বিধা সংশয় দেখা দেয়। একই রকমভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। দেশের 10% মানুষ এখনো 85% সম্পদের উপর কর্তৃত্ব করছে বলে ব্রিফিংয়ে উঠে এসেছে। এখনো আর্থিক খাতের সংস্কারে বাধা দেওয়া হচ্ছে দাবি করে কমিটি বলছে, সরকার অর্থনীতি সংস্কারে মনোযোগ না দিলে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সহ সব সংস্কারই ভেস্তে যাবে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। থার্ড টার্মিনাল চালু হতে আরও 1 বছর লাগবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে এটিজেএফবি আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ সময় বিবেচক চেয়ারম্যান বলেন, আগামী 15 বছরের জন্য এই টার্মিনাল জাপানের অধীনে পরিচালিত হবে। বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত নাইম আবিদের প্রতিবেদনে। গ্রাউন্ড হ্যান্ডলিং ইস্যুতে ফের আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এর আগে অত্যাধুনিক এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানকে দেবার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেটা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমন পরিস্থিতিতে দেশের বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটিজেএফবি থার্ড টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ শিরোনামে আয়োজন করে গোল টেবিল বৈঠক। মূল প্রবন্ধ উপস্থাপক এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মফিজুর রহমান প্রশ্ন তোলেন 3য় টার্মিনালের নির্মাণ ব্যয় নিয়ে। তুলে আনেন নকশায় ত্রুটির বিষয়টিও। একই সময়ে শুরু হয়ে 2022 সালে পূর্ণ অপারেশনের আশা বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের 2nd টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে কোনো এসকেলেশন ছাড়া 5,000 কোটি রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার কিছু বেশি। উল্লেখ্য বিকেআই থার্ড টার্মিনালের চেয়ে আয়তনে 23% বৃহত্তর, কিন্তু আমরা খরচ করেছি 3 গুণ বেশি। প্রবন্ধে উঠে আসে শুধু রাজনৈতিক কারণে শেখ হাসিনা সরকারের তাড়াহুড়ো করে 3য় টার্মিনালের উদ্বোধনের বিষয়টি। বলেন, স্বাধীন আরেকটি রানওয়ে ছাড়া আশানুরূপ সুফল মিলবে না থার্ড টার্মিনালের। থার্ড টার্মিনাল কতটুকু আমাদেরকে সাশ্রয় করবে বা মানুষের উপকারে আসবে, বিকজ আমরা যদি দেখি if you look at other airports of the region, all countries, কোনো দেশেই কিন্তু শহরের মাঝখানে একটা এয়ারপোর্ট থাকতে পারে না। এটা ইট ইজ অলওয়েজ সাবার্বে চলে যেতে হবে এবং একটা ইন্টিগ্রেটেড এয়ারপোর্ট সিটি হতে হবে, এয়ারো সিটি হতে হবে। যদিও 3য় টার্মিনালে আন্তর্জাতিক সেবা দেবার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বেবিচক। চেয়ারম্যান বলছেন, আগামী 15 বছরের জন্য এই টার্মিনাল জাপানের অধীনে পরিচালিত হবে। বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করতে না পারলেও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য নাম্বার 1 priority in any airport, whatever you do. So anything you do, that customer satisfaction we have to give, and you have seen that last couple of months we tried to make the customer satisfaction as much as we can, given the limited capabilities. And you know, this airfield is a very old airport, and the terminal building itself is a very old, and we don't have enough facilities. And we are accommodating, instead of 8 million passengers a year, we are handling 12 to 13 million passengers a year. 3য় টার্মিনাল চালু করতে আরও 1 বছর সময় লাগবে উল্লেখ করে বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। 11 মাস 12 মাস পরে আমার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে। অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা, যাতে আমরা প্রত্যেকে ত্বরান্বিতভাবে কাজগুলো করতে পারি। গোলটেবিলে দ্রুত 3য় টার্মিনাল চালুর বিষয়ে জোর দেন অংশীজনরা। এখানে আমি বলতে চাই, নাইম আবির, এখন, ঢাকা। আবু সাইদ হত্যা মামলার শুনানি দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে কথা জানিয়েছেন তিনি। এ সময় দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যম ও দেশবাসীর সহযোগিতা চান উপদেষ্টা। রংপুর থেকে আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন।
জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণের পর আবু সাইদ একদিকে যেমন শ্রদ্ধাভরে স্মরণীয় হয়েছেন, সঙ্গে গুরুত্বপূর্ণ হয়েছে তার জন্মভিটাও। তাই তো ফেসিবাদ বিরোধী ছাত্রনেতা থেকে বৈষম্য বিরোধী সমন্বয়ক, কর্মী থেকে নেতা, আমলা থেকে উপদেষ্টা, সবারই পা পড়ছে আবু সাইদের পৈতৃক ভিটা রংপুরের পীরগঞ্জের বাবনপুর ইউনিয়নের এই জাফরপাড়া গ্রামে। তারই ধারাবাহিকতায় শহীদ আবু সাইদের কবরের পাশে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পতিত সরকারের হাতে খুন হওয়া আবু সাইদের পরিবারের পাশে যখন বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অভিভাবক, তখনও মুক্ত আকাশে সাইদ হত্যা মামলার অধিকাংশ আসামি। ঘুরে ফিরে সে প্রশ্নই এখানকার সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ইসকন, পুলিশ বাহিনী, রাজনৈতিক মামলা সহ দেশ জুড়ে চলমান নানা প্রসঙ্গ। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় চেয়েছেন গণমাধ্যমের সহযোগিতা। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়ে দেশ গঠনে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোকাররম হোসাইন, এখন রংপুর। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগ থেকে এই আদেশে দেয়া হয়। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে 2002 সালে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে 2008 সালের 27 জুলাই আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ও বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি রোববার। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসলে এখানে পলিটিক্যাল কোয়েশ্চেন ইনভলভ না এবং পলিটিক্যাল কোয়েশ্চেনে আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারেন কিনা সেটি, যেটি এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনানি হবে। ডেঙ্গুতে চলতি বছর ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে। দেখা গেছে ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যুর হার বেশি। হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসা অনিয়মের তথ্য পেলে ব্যবস্থার হুঁশিয়ারও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত মেহরিন অ্যানির প্রতিবেদনে। ডেঙ্গু যেন এবার কোনো মৌসুমের তোয়াক্কা করছে না। বর্ষা মৌসুম শেষ হয়ে শীতের মৌসুম শুরু হলেও ডেঙ্গুর দাপট কোনোভাবেই কমছে না। অন্যান্য বছর নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমলেও জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর নভেম্বরেই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে 173 জনের। শীতেও কেন মৃত্যু বাড়ছে তার পেছনে হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবই প্রধান কারণ, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য দেয়। ব্রিফিংয়ে জানানো হয় ঢাকা বিভাগে চলতি বছর আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 52,974 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা ডিভিশনে।
ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা মিলছে। সঠিক সময়ে হাসপাতালে না আসায় এবং সচেতনতার অভাবে মৃত্যু বাড়ছে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণায় জোর দেওয়া দরকার বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মৃত্যু যাদের হচ্ছে তারা সবাই দেরিতে আসতেছে, যখন আর ট্রিটমেন্ট দিয়ে এটা কন্ট্রোল করার সময় দেয় না। মানুষ, আমাদের শরীরের একটা ক্ষমতা আছে, শরীরের একাধিক অঙ্গ যদি তার ক্ষমতা হারিয়ে ফেলে, অক্ষমতায় চলে যায়, এটাকে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম বলি আমরা, সেটা যখন হয়ে যায় তাহলে কোনোভাবেই এটাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। এ সময় তিনি ডেঙ্গু চিকিৎসায় কোনো অনিয়ম পাওয়া গেলে সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। কোনো রোগীকে প্লাটিলেট দিতে বলা, এটা তো মেডিকেল সায়েন্স এখন বলছে না, আমাদের একটা প্রোটোকল আছে। এই ধরনের যদি কোনো রিপোর্ট আপনি পান তাহলে আমাদেরকে রিপোর্ট করলে আমরা ব্যবস্থা নেব। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয় এখন পর্যন্ত ৬৭ জন চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সংঘাতে প্রাণ গেছে শতাধিক মানুষের। বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকালে গিনির দ্বিতীয় বৃহৎ শহর এনজেরেকোরেতে ফুটবল প্রেমী দর্শকরা সংঘাতে জড়ান। ম্যাচ চলাকালীন রেফারির বিতর্কিত একটি সিদ্ধান্তের জেরে শুরু হয় সহিংসতা। দর্শকদের একটি অংশ মাঠে ঢুকে বিশৃঙ্খলা করে। কিছুক্ষণ পরেই বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় শহরের থানায়। অনলাইনে ভাইরাল ভিডিওতে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষের মরদেহ। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে গিনির ক্ষমতায় আসা জান্তা প্রধান মামাডির সম্মানে আয়োজনের অংশ ছিল ফুটবল ম্যাচটি। ভারতে আবারও আন্দোলনে নামছেন কৃষকরা। 5 দফা দাবিতে সোমবার রাজধানী দিল্লিতে পার্লামেন্টের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন তারা। এ কারণে উচ্চ সতর্ক অবস্থানে দিল্লি সরকার। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা 12টার দিকে কৃষকদের যাত্রা শুরু হলেও আগেই দিল্লি সংলগ্ন সকল এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন। সীমান্ত বন্ধ করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আগ্রা, আলিগড় সহ 20 জেলার কৃষকরা পায়ে হেঁটে এবং ট্রাক্টর নিয়ে যোগ দেবেন আন্দোলনে। নতুন কৃষি আইনের অধীনে আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণের দাবিতে সরকারকে চাপ দিতে এ বিক্ষোভ বলে রোববার জানান ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খলিফা। They said they wanted to show their solidarity with those who've been blocking the highways around Delhi for more than 2 months. শেষ করছে এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক্যাম্পেইন চলছে। সংখ্যালঘু ভারতের মিডিয়া নিয়ে বিদেশি কূটনৈতিকদের পররাষ্ট্র উপদেষ্টা। বাকি মামলার নিষ্পত্তি শেষে নতুন বছরে দেশে ফিরবেন তারেক। জানালেন বিএনপি নেতারা রাজনৈতিক কারণে হেনস্থা হবে না কেউ। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নতুন নিবন্ধন 17 লাখ, বাদ পড়া 27 লাখের তথ্য সংগ্রহে লাগবে 6 মাস। দারিদ্র বিমোচন ও এলডিসি নিয়েও দেয়া হয়েছে ভুল বয়ান। ব্রিফিংয়ে শ্বেতপত্র কমিটি। অর্থনীতি সংস্কারে এখনো বাধার অভিযোগ। যে সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।